আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করব, অর্থাৎ ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। আমাদের প্রথম পর্বে আমরা ব্যাংক রিকনসিলিয়েশনের উপর আমরা বেসিক ধারণা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ম্যাথ নিয়ে আলোচনা করব এবং আমরা স্টেপ বাই স্টেপ অর্থাৎ মুখস্থ না করে ব্যাংক সমন্বয় বিবরণী আমরা কিভাবে বুঝে করতে হয়, অর্থাৎ যে কোনো ধরনের অঙ্ক আসুক আমরা যেন ইনশাল্লাহ বুঝে সলভ করতে পারি। কেননা ব্যাংক সমন্বয় বিবরণী আমরা যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা পদার্পণ করি, বাস্তব ক্ষেত্রে আমাদেরকে এই ব্যাংক সমন্বয় বিবরণী করতে হয়। তো ব্যাংক সমন্বয় বিবরণী আমাদের বেসিক আলোচনা আমরা আগেই করেছি, তারপরে আমরা ওভারভিউ দিচ্ছি। এখানে ব্যাংক সমন্বয় বিবরণী বলতে আমরা কি বুঝি, অর্থাৎ একটি নির্দিষ্ট তারিখে নগদান বই বলতে সবসময় বুঝাবে, ক্যাশবুক বলতে সবসময় বোঝানো হবে প্রতিষ্ঠানের ব্যালেন্সটিকে। আর ব্যাংক ব্যালেন্স পাসবই অথবা ব্যাংক স্টেটমেন্ট ওই শব্দটি বললে বুঝাবে ব্যাংকের ব্যালেন্সকে বুঝাবে। তো আমরা দেখা যাচ্ছে যে নগদান বইয়ের ব্যালেন্স অর্থাৎ প্রতিষ্ঠানের ব্যালেন্স এখানে দেখানো হয়েছে 20,000 টাকা, আর এটা আমরা সলভ করে বের করলাম যে ব্যাংক বিবরণী যে ব্যাংক জমা উদ্ধৃত 28,950 টাকা। এই যে একটা নির্দিষ্ট তারিখ কেন বলা হয়েছে, একটা মাসের একটা 31 ডিসেম্বর তারিখে, ওই তারিখে একটা নির্দিষ্ট সময়ের জন্য নগদান বইয়ের ব্যালেন্স একরকম, ব্যাংকের ব্যালেন্স কেন ভিন্নতা প্রকাশ করে। এই মিলকরণের পদ্ধতিটাকে বলে ব্যাংক সমন্বয় বিবরণী। এর মধ্যে পদ্ধতি হলো দুইটি, একটি হলো একক জের, আরেকটি হলো উভয় জের পদ্ধতি। আমরা প্রতি দুইটা পদ্ধতিকে আমরা ম্যাথের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। এখন আমরা দেখি মূল কনসেপ্টটা কি। প্রথমে একজন শিক্ষার্থীকে প্রথমে দেখতে হবে যে একক জের পদ্ধতিতে আমি ব্যালেন্সটা কার ব্যালেন্স আমি প্রথমে ধরেছি, প্রথমে দেখতে হবে। এটি একক জের পদ্ধতিতে হলো জাস্ট হলো কপি করা, যে আমি যদি নগদান বইয়ের ব্যালেন্স ধরি তাহলে আমাকে ফলো করতে হবে ব্যাংককে ফলো করতে হবে। আর যখন ব্যাংকের ব্যালেন্স ধরবো তখন নগদান বই মানে প্রতিষ্ঠান, এটা মাথা রাখতে হবে, নগদান বই মানে প্রতিষ্ঠান। আর পাস বই অথবা ব্যাংক বিবরণী বললে, ব্যাংক স্টেটমেন্ট বললে বুঝতে হবে ব্যাংকের ব্যালেন্স। এখন আমরা দেখি, প্রথমে দেখি নগদান বইয়ের ব্যালেন্স। এখানে দুটি জিনিস দেখতে হবে, উদ্ধৃতটা কিসের, নগদান অর্থাৎ প্রতিষ্ঠানের। এরপর উদ্ধৃতটা দেখতে হবে জমার উদ্ধৃত না খরচের উদ্ধৃত। ব্যাংক এটা সব জায়গায় থাকবে, আমরা যখন পাস বই ধরবো তখন ওই ব্যাংক জমার উদ্ধৃত কথাটা লেখা থাকবে, নগদান বই থাকলেও এই ব্যাংক জমার উদ্ধৃত কথাটা লেখা থাকবে। অনেক শিক্ষার্থী মনে করে যে ব্যাংক জমার উদ্ধৃত বলতে ব্যাংকের ব্যালেন্স বোঝাচ্ছে, অর্থাৎ ব্যাংকে বোঝাচ্ছে, ওইটা না। আসলে জমার উদ্ধৃতটা হলো প্রতিষ্ঠানের, এইটা মানে ব্যাংকের ব্যালেন্স। কারণ আমাদের বইয়ের মধ্যে নগদান বইয়ের ব্যালেন্সও থাকে, ক্যাশের ব্যালেন্স থাকতে পারে, ব্যাংকের ব্যালেন্স, অর্থাৎ প্রতিষ্ঠানের বই অনুসারে জমার উদ্ধৃত, অর্থাৎ ব্যাংকের টাকা কিসের উদ্ধৃত, এটা জমার উদ্ধৃত। এটা হলো বেসিক পয়েন্ট। এই জমার উদ্ধৃত এটাকে মাথায় রাখতে হবে। আর উদ্ধৃতটা কিসের, এই যে নগদান বই মানে প্রতিষ্ঠান, নগদান বই মানে প্রতিষ্ঠান। এখন আমরা ফলো করব ব্যাংকের, কেননা আমার সাথে ব্যাংকের ব্যালেন্স এগ্রি করে নাই, ম্যাচ করে নাই। এখন আমরা দেখি নগদান বই আনলাম, আর এটা কিসের উদ্ধৃত, জমার উদ্ধৃত। আর তারিখ, সবসময় আমাদেরকে তারিখটা খেয়াল রাখতে হবে আমাদেরকে। আমরা ধরলাম এখানে 20,000 টাকা, তাহলে আমরা বললাম যে একক জেরে আমরা ফলো করব ব্যাংকের। এখন আমরা দেখি কিভাবে সলভ করব। অর্থাৎ ব্যাংক যা যা করছে, ব্যাংক যদি কোনো জিনিস যদি জমা দেখায় প্রতিষ্ঠানকে জমা দেখাইতে হবে, আর ব্যাংক যদি খরচ দেখায় প্রতিষ্ঠানকে খরচ দেখাইতে হবে। কোন ক্ষেত্রে, যদি না দেখায়। আবার প্রতিষ্ঠান যদি কোনো জিনিস যদি জমা দেখায়, আমরা যাকে ফলো করছি সে দেখায়নি, তাহলে সেটা সবসময় ক্যান্সেল করতে হবে। প্রতিষ্ঠান যদি কোনো জিনিস খরচ দেখায়, যাকে ফলো আমরা করতেছি সে দেখায়নি, সেটা সবসময় ক্যান্সেল করতে হবে। বেসিক, এটা হলো বেসিক আইডিয়া। তারপরে আমরা আরও সহজভাবে বোঝার জন্য আমরা নিচে একটা প্রেজেন্টেশন দেব। এখন দেখি, এটা আমরা বসাইলাম। এখন আমরা প্রথম ইকুয়েশনে আসি। বললো কি, প্রথম লেনদেন আসে 8,500 টাকার চেক ইস্যু করা হয়েছে যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। প্রথমে দেখতে হবে এই যে চেক ইস্যু করে ব্যাংকে উপস্থাপিত হয়নি, প্রতিটা কথার মিনিং বুঝতে হবে। আমরা মিনিং না বুঝে শুধু মুখস্থ করি যে এটাও যোগ হবে এটা বিয়োগ হবে, আমরা ওই প্রসেসে আমরা যাব না। যাতে করে আমি একটা লেনদেন বা একটা প্রসেস দিয়ে একটা এই
অঙ্ক করব, সব যে কোনো এই টাইপের যে কোনো অঙ্ক আমি সলভ করতে পারবো ইনশাআল্লাহ। এখন চেক ইস্যু করা হয়েছে, ব্যাংক উপস্থিত। চেক ইস্যু করে কে, কাজটা কে করছে? চেক ইস্যু করে হলো প্রতিষ্ঠান। ব্যাংক চেক বই তো ব্যাংকের কাছে থাকে না, প্রতিষ্ঠানের কাছে থাকে। আসলে এটা যারা বুঝে না, যারা শিক্ষার্থী এইচএসসিতে পড়ে হয়তো তারা অনেকে ব্যাংক লেনদেন করে না, তাদের কাছে অনেক সময় বোধগম্য না, সেই জন্য আমি বললাম ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে প্রতিষ্ঠান কি করলো? যখন চেক ইস্যু করলো তখন প্রতিষ্ঠান কি করলো? প্রতিষ্ঠানের বইতে অর্থাৎ নগদান বইতে প্রতিষ্ঠান কি করলো? খরচ দেখাই দিয়েছিল। কত টাকা? ৮৫০০ টাকা নগদান বই খরচ দেখিয়ে দিয়েছিল ৮৫০০ টাকা। ব্যাংক কিন্তু পাস বই অথবা ব্যাংক কিন্তু খরচ অর্থাৎ দেখেনি। আবার আমরা একটু আগেই বলেছিলাম আমাদের বেসিক, তারপরে বলি নগদান বইয়ের ডেবিট দিক হলো জমার দিক, আর নগদান বইয়ের ক্রেডিট দিক হলো খরচের দিক, আর পাস বই ঠিক উল্টো। অনেকে প্রশ্ন করে কেন উল্টো? কারণ ব্যাংকের পক্ষ যদি চিন্তা করা হয় টাকাটা ব্যাংকের না, সেটা হলো আমানতকারী, ব্যাংকের জন্য টাকাটা দায়। এই জন্য ব্যাংক সবসময় আমরা যখন জমা দিই তখন ব্যাংক দেখায় হলো ক্রেডিট দিকে, আর টাকা উত্তোলন করলে ব্যাংক দেখায় ডেবিট দিকে, তার দায় কমছে। আর আমাদের বইতে দেখায় আমাদের জন্য টাকা জমা দিলে আমাদের জন্য সম্পদ, আমরা জানি সম্পদ খরচ ক্ষতি ব্যয় সব সময় ডেবিট, আমরা ডেবিট দিকে দেখাই। আর যদি কোনো উত্তোলন করি পেমেন্ট দেখাই তখন সেটা আমরা ক্রেডিট দিকে, অর্থাৎ সম্পদ হ্রাস। দিস ইজ বেসিক ইকুয়েশন। এখন অনেক সময় যেমন এখানে বলা হয়েছে ব্যাংক জমার উদ্বৃত্ত, অনেক সময় এমনভাবে এইভাবে বলতে পারে, জমার উদ্বৃত্ত না বলে বলতে পারে ডেবিট উদ্বৃত্ত, অর্থাৎ নগদান বই অনুসারে ডেবিট উদ্বৃত্ত মানে কিসের উদ্বৃত্ত? জমার উদ্বৃত্ত। নগদান বই অনুসারে যদি বলে যে ক্রেডিট উদ্বৃত্ত তাহলে বুঝতে হবে এটা খরচের উদ্বৃত্ত, আর পাস বই অনুসারে ঠিক তা উল্টো। এখন তাহলে এটা কি করলো? প্রতিষ্ঠান ৮৫০০ টাকা চেক ইস্যু করছে, খরচ দেখিয়ে দিয়েছিল। ব্যাংক কিন্তু খরচ দেখাই নাই, ব্যাংক ডেবিট দিকে দেখাই নাই। তাহলে এই জন্য আমার পাস বইয়ের সাথে নগদান বইয়ের ব্যালেন্স এগ্রি করে নাই। তাহলে এখন মিলের জন্য কি করতে হবে? আমরা যেহেতু মনে করতেছি যে ব্যাংক ঠিক আছে, ব্যাংকের আমরা ফলো করতেছি, তাহলে যাকে ফলো করতেছি সে দেখায়নি, তাহলে প্রতিষ্ঠান দেখাইছিল তার নগদান বই, প্রতিষ্ঠান দেখাইছিল, তাহলে প্রতিষ্ঠানকে ওর সাথে মিল করার জন্য কি করতে হবে? ক্যান্সেল করতে হবে। খরচকে ক্যান্সেল করতে হলে কি করতে হবে? জমা দেখাইতে হবে ৮৫০০ টাকা। তাহলে কি হলো? ওর সাথে আমার ম্যাচ করলো। অর্থাৎ যাকে ফলো করতেছি সে যদি কোনো জিনিস না দেখায় সেটা সব সময় ক্যান্সেল করতে হবে। যার ব্যালেন্স ধরছি কার? নগদান বইয়ের। তাহলে ও দেখাইছিল, যাকে ফলো করতে সে দেখা নেই, তাহলে এখন আমরা ক্যান্সেল করব। এখন এরপরে অনেকে আবার আরেক জায়গায় আসি সমস্যায় পড়ে, যোগ করবে না বিয়োগ করবে। এই যোগ বিয়োগ এই জিনিসটি ডিপেন্ড করবে এই উদ্বৃত্তের উপর। উদ্বৃত্তটা কিসের? জমার না খরচের উদ্বৃত্ত? তাহলে এখন কি দেখে খরচকে ক্যান্সেল করতে হলে কি করতে হবে? জমা দেখাতে হবে। উদ্বৃত্তটা কিসের? জমার। জমার সাথে জমা কি হবে? যোগ হবে। তাহলে আমাদেরকে দেখাতে হবে জমার দিকে ৮৫০০ টাকা ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপন হয়নি। দ্যাট মিনস মানে কি? একজনকে পাওনাদারকে প্রতিষ্ঠান কি করেছিল? একটা চেক ইস্যু করেছিল, পাওনাদার যায় নাই, আমি তো সাথে সাথে প্রতিষ্ঠান খরচ দেখাই দিয়েছে। ব্যাংক যতক্ষণ পর্যন্ত উপস্থাপন না করবে ততক্ষণ পর্যন্ত আমানতকারীর অ্যাকাউন্ট থেকে কখনো ডেবিট করবে না, অর্থাৎ খরচ দেখাবে না। এই জন্যই আমার সাথে প্রতিষ্ঠানের সাথে ব্যাংকের সাথে ডিফার হয়েছে। এখন আমরা তৃতীয় লেনদেনটিতে দেখি। ৬৫০০ টাকার চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছে যা এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। দ্যাট মিনস কি? যেমন আমরা যেমন চেক ইস্যু করলাম, একজনকে সে উপস্থাপন করে নাই, এখন কি করলো? একটা চেক আমরা মাল বিক্রি করলে আমরা দেনাদার থেকে বা প্রাপ্য হিসাব থেকে আমরা কি করি? আমরা চেক পাই, দাগ কাটা চেক। তাহলে আমার অ্যাকাউন্টে চেকটি জমা দিতে হবে। তাহলে জমা দিলে এটা বাংলাদেশ ব্যাংক হয়ে ক্লিয়ারিং হয়ে সময় লাগে, অথবা আজকে জমা দিলে আগামীকালকে বিকেলের দিকে একদিন পরে গিয়ে ক্লিয়ারিং হয়। কিন্তু প্রতিষ্ঠান তো জমা দেওয়ার সাথে সাথে কি করলো? তার বইতে কি করলো? জমা দেখিয়ে দিয়েছিল। কি করছিল প্রতিষ্ঠান? তাহলে জমার দিকে, অর্থাৎ ব্যাংক জমা দেখায়নি। তাহলে এই যে ৬৫০০ টাকা প্রতিষ্ঠান কি করলো? অর্থাৎ নগদান বই প্রতিষ্ঠান কি করলো? জমা দেখিয়েছিল। ব্যাংক কিন্তু জমা দেখাই নাই, কারণ যে
আমি যে চেক জমা দিছি, যার অ্যাকাউন্ট থেকে টাকাটা আসবে তার অ্যাকাউন্টে টাকা নাও থাকতে পারে, ক্লিয়ারিং হয়ে আসবে। যদিও বর্তমান প্রেক্ষাপটে সকালবেলায় বা দেখা যাচ্ছে 11টা সাড়ে 11টার মধ্যে ক্লিয়ারিং বসে দিলে সাথে সাথে আজকে দিনের মধ্যে একদিনের মধ্যেই হয়ে যায়, আসলে জমা হয়ে যায়। এখন একদিন 2 দিন পর্যন্ত আসলে ওয়েট করতে হয় না অনেক ক্ষেত্রে। যাই হোক, আমরা আমাদের বইয়ের নিয়মে আমরা করছি। তো তাহলে যে 6500 টাকা চেক ব্যাংকে এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, অর্থাৎ ব্যাংক এখনো জমা দেখায়নি, প্রতিষ্ঠান কি করলো, জমা দেখিয়ে দিয়েছিল। তাহলে আমরা কাকে ফলো করতেছি, ও যেহেতু দেখাই নাই তাহলে এর কি করতে হবে, ও যদি দেখাচ্ছে কি করতে হবে, অর্থাৎ তাকে ক্যান্সেল করতে হবে ওর সাথে মিল করার জন্য, ও দেখে না। তাহলে জমাকে ক্যান্সেল করতে হলে কি দেখাতে হবে, খরচ দেখাইতে হবে। এটা আসলে আমরা মনে মনে করি। এখানটার জন্য আবারও বলে রাখি, কোনো এন্ট্রি, বইয়ের মধ্যে কোনো এন্ট্রি প্রদান করতে হয় না। জাস্ট এটা একজন অ্যাকাউন্টেন্ট, প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেন্ট কে তৈরি করে ব্যাংক স্টেটমেন্ট এবং যে নগদান বইয়ের, এটা আমরা এখন সফটওয়্যার মেনটেন করি, প্রিন্ট আউট নিয়ে আমরা জাস্ট এইভাবে যে ক্রস করে জিনিসগুলো দেখি কেন মিলে নাই, জাস্ট একটা স্টেটমেন্ট তৈরি করে। অনেক সময় MCQতে আসে যে কে তৈরি করে, এটা প্রতিষ্ঠান আমানতকারী তৈরি করে। ব্যাংক কখনো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তৈরি করে না। তাহলে 6500 টাকা আমাকে কি দেখাতে হবে, মিলে যাও। তাহলে যেহেতু জমা দেখাছিল, ও জমা দেখা, তাহলে কি করতে হবে, ক্যান্সেল করতে হবে, অর্থাৎ খরচ দেখাতে হবে। তাহলে খরচ দেখাতে হবে, যোগ বিয়োগের প্রশ্ন আসবে, উদ্বৃত্তটা কিসের, খরচ দেখাতে হবে, উদ্বৃত্তটা কিসের, জমার। তাহলে জমা থেকে খরচ কি হবে, বাদ যাবে। তাহলে আমরা বিয়োগের দিকে দেখি, এই যে যা ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এই যে 6500 টাকা, এই লেনদেনটি সম্পর্কে আমরা আশা করি ক্লিয়ার হয়েছি। এখন আমরা চতুর্থ লেনদেনের দিকে তাকাই। বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমাদান 4000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। প্রতিষ্ঠান কি করছে, যার কাছে মাল বিক্রি করেছিল, প্রাপ্য হিসাব বা আমরা দেনাদার বলে থাকি, যে ব্রিটিশ শব্দ হলো দেনাদার আর আমেরিকানতে প্রাপ্য হিসাব বলে অ্যাকাউন্টস রিসিভেবল, আর এটা হলো বিবিধ দেনাদার, সান্ডি ডেটর্স। এখন কি করলো, সরাসরি একজন কাছে আমরা মাল বিক্রি করছেন, টাকা সরাসরি ব্যাংকে জমা দিয়ে দিয়েছে, নগদান বইতে দেখানো হয়নি। তাহলে কাজটা কে করছিল, আমরা বলছি যাকে ফলো করতেছি, আমরা অনুসরণ করতেছি, সে যদি কোনো জিনিস দেখিয়ে থাকে আর যার ব্যালেন্স ধরছি সে দেখাই নেই, তাহলে তাকে দেখাইতে হবে। যদি জমা দেখায়, জমা দেখাইতে হবে, খরচ দেখালে খরচ দেখাইতে হবে। আবারও বলছি, এটা কোনো এন্ট্রি পড়ে না, এটা কিন্তু এন্ট্রি দিতে হবে, যেহেতু নগদান বইতে এন্ট্রিটা করা হয়নি, দিতে হবে এটা। তাহলে আমরাকে দেখতে হবে, যাকে ফলো করতে সে দেখালে একে দেখাইতে হবে, নগদান বইকে দেখাইতে হবে। আর যদি নগদান বই কোনো জিনিস দেখায়, যাকে ফলো করতেছি, অর্থাৎ আমরা এখানে পাসবইকে ফলো করতেছি, দেখায় না, সেটা সবসময় ক্যান্সেল করতে হবে। জাস্ট আমি আবারও বলছি, নকল করার মতোই। এখন আমরা দেখি সরাসরি জমা দিছে ব্যাংকে, তাহলে ব্যাংক কি করছে, 4000 টাকা জমা দেখাইছে। ব্যাংক কোন দিকে দেখাবে, ক্রেডিট দিকে, জমা মানে এদিকে। তাহলে ব্যাংক জমা দেখাইলো কত টাকা, 4000 টাকা। 4000 টাকা ব্যাংক জমা করলো, প্রতিষ্ঠান কিন্তু জমা দেখায় নেই। আমরা যেহেতু ব্যাংকের ফলো করতেছি, তাহলে প্রতিষ্ঠানকে এখন কি করতে হবে, জমা দেখাইতে হবে, অর্থাৎ জমা করতে হবে। তাহলে জমা করতে হলে, ও যেহেতু জমা দেখাইছে, জমা করতে হলে কি করতে হবে, জমা যোগ বিয়োগের সময় আসবে, উদ্বৃত্তটা কিসের, এটা হলো জমার উদ্বৃত্ত। তাহলে জমার সাথে জমা কি হবে, যোগ হবে। এই যে 4000 টাকা আমরা এখানে দেখিয়েছি। এখন আমরা আসি পঞ্চম লেনদেনটিতে। ব্যাংক প্রাপ্য বিলের টাকা আদায় করেছে 3000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি। প্রাপ্য বিল সম্পর্কে বুঝতে হবে, এটা হলো প্রাপ্য বিল হলো যে এক ধরনের ডকুমেন্টারি, যে 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আন্ডারে, অর্থাৎ এটা আমরা ব্যাংক কোনো সময় ভাঙাইতে পারি, বা ব্যাংক একটা নির্দিষ্ট মেয়াদের জন্য 2-3 মাস মেয়াদি হইতে পারে প্রাপ্য বিল। তাহলে ব্যাংক কি করলো, আমার পক্ষ, অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষ, ব্যাংক কি করলো, প্রাপ্য বিলের টাকা আদায় করেছে, যা নগদান বইতে লেখা হয়নি। প্রাপ্য বিলের টাকা প্রতিষ্ঠানের জন্য কি জমা, প্রতিষ্ঠানের জন্য জমা কত টাকা, 3000 টাকা। অর্থাৎ ব্যাংক কি করলো, 3000 টাকা জমা দেখিয়েছে, প্রতিষ্ঠান দেখাই নাই। তাহলে প্রতিষ্ঠানে কি করতে হবে, আমরা তো ওকে ফলো করতেছি, মানে ওই সঠিক, পাস বই বা ব্যাংক সঠিক, তাহলে প্রতিষ্ঠানকে কি করতে হবে, জমা দেখাইতে হবে। নেক্সটে যোগ বিয়োগের সময় আসতে হবে, উদ্বৃত্তটা কিসের, জমার। জমার সাথে জমা কি হবে, যোগ হবে। এই 3000 টাকা আমরা এখানে জমার দিকে দেখিয়েছি। এখন আমরা ষষ্ঠ লেনদেনটিতে আসি। ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর, প্রতিটি শব্দের অর্থ বুঝতে হবে।
ব্যাংক সুদ মজুর আমরা না বুঝে মুখস্থ করি বারবারই। আমাদের রুট একাডেমির মূল উদ্দেশ্য হলো প্রতিটা জিনিস বুঝে, বেসিক থেকে বুঝে যেন আমরা করতে পারি, যে আমরা শত শত অঙ্ক করার দরকার নাই, জাস্ট আমরা থিঙ্কিংটা দিয়ে আমরা অ্যাপ্লাই করতেছি। ব্যাংক কর্তৃক সুদ মজুর, দ্যাট মিনস মানে কি, প্রতিষ্ঠানের ব্যাংকে টাকা জমা আছে, দেখা যাচ্ছে 10,000 বা 20,000, এটার উপর ব্যাংক কি করলো, প্রতিষ্ঠানকে সুদ মঞ্জুর করলো, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি আয়, অর্থাৎ প্রতিষ্ঠানের যেহেতু আয়, ব্যাংক কি করছে, জমা দেখিয়েছে, অর্থাৎ 450 টাকা সুদ জমা দেখিয়েছে, 450 টাকা জমার দিকে 450 টাকা আসলো। বলছে কি, যা নগদান বইতে, আমরা প্রথমে এটাই সলভ করি, যা নগদান বইতে লেখা নেই, অর্থাৎ পাস বই দেখাইছে, প্রতিষ্ঠান কিন্তু জমা দেখায় নাই, তাহলে প্রতিষ্ঠানকে কি করতে হবে, জমা দেখাইতে হবে, যোগ বিয়োগের সময় আসতে হবে, তাহলে জমা দেখাইতে হবে। উদ্দীপ্তটা কিসের, জমার, জমার সাথে জমা কি হবে, যোগ হবে, এই জন্য আমরা যোগের দিকে 450 টাকা আমরা দেখিয়েছি। এখন আসি এই পয়েন্টটি, ধার্যকৃত চার্জ 500 টাকা। ধার্যকৃত চার্জ মিনস ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন ধরনের কাজ করে। এখন অনেক সময় দেখা যায় যে মানে 6 মাস অন্তর বিভিন্ন এক্সাইজ ডিউটি আছে, আবার বিভিন্ন সময় অনেক সময় চেক চার্জ, অনেক ধরনের চার্জ এসে থাকে, যেটা নগদান বইতে লেখা নেই, তাহলে এটা প্রতিষ্ঠানের জন্য কি জিনিসটি খরচ, যেটা নগদান বইতে দেখানো নেই, ব্যাংক খরচ দেখিয়েছে, তাহলে কি করলো, ব্যাংক কোন দিকে, এই যে ডেবিট দিক। অনেক সময় বলতে পারে খরচ না বলে বলতে ডেবিট করেছে, তাও বুঝতে হবে একজন শিক্ষার্থীকে ডেবিট মিনস খরচ, এভাবে বলতে পারে। তাহলে 500 টাকা কি করলো, ব্যাংক খরচ দেখিয়েছে, তাহলে প্রতিষ্ঠান খরচ দেখায় নেই, আমরা তো ব্যাংকের ফলো করছি, যেহেতু প্রতিষ্ঠান খরচ দেখায় নাই, প্রতিষ্ঠানকে খরচ দেখাইতে হবে। খরচ উদ্দীপ্তটা কিসের, জমার, জমা থেকে খরচ সবসময় কি হবে, বাদ যাবে, এই যে আমরা এদিকে আমরা দেখিয়েছি। দিস ইজ দ্য কনসেপ্ট অফ প্রিপেয়ারিং ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। যদিও আমরা এইচএসসিতে আমরা এভাবে দেখে থাকি, অর্থাৎ হায়ার লেভেলে অনেক সময় দেখা যায় যে ভুলগুলা করেছে, আগে কারেক্টেড ব্যালেন্সটা বের করে, বিশেষ করে ক্যাশ বইয়ের কারেক্টেড ব্যালেন্স বের করে ব্যাংক রিকনসিলিয়েশনটা করা হয়, সমন্বয় বিবরণী করা হয়। ব্যাংক সমন্বয় বিবরণী আসলে অনেকগুলা কারণে হয়ে থাকে, ভুল হয়ে থাকে, ভুলের কারণ হতে পারে, সময়ের ডিফারেন্স, টাইম ডিফারেন্সেস কারণে হয়ে থাকে, প্রতিষ্ঠান ভুল করতে পারে, ব্যাংক ভুল করতে পারে। তাহলে প্রতিষ্ঠান যে সমস্ত ভুলগুলা করবে সেটার জন্যই কি করতে হবে, বইতে জাবেদা দিতে হবে। জার্নাল সম্পর্কে আমরা আমাদের যে ম্যাথগুলা সলভ করার পরে জার্নাল নিয়েও আমরা একটা টিউটোরিয়াল প্রেজেন্টেশন দিব ইনশাল্লাহ। জার্নাল সম্পর্ক অর্থাৎ জাবেদা সম্পর্কে শিক্ষার্থীদের যাতে কোনো প্রবলেম ফেস করতে না হয় ইনশাল্লাহ সেটাও উঠে আসবে। এখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণীটা আমরা সলভ করি। তাহলে এখন কি হলো, যে জমার উদ্দীপ্ত আসলো, সবগুলা যোগ করলো, 15,000 35,000 আসে, এইখান থেকে বিয়োগ খরচ করলো। এইবার এই জায়গায় আসি শিক্ষার্থীরা অনেক সময় প্রবলেম, এই যে ব্যালেন্সটা বের হবে, আমি যদি নগদান বই ধরি অর্থাৎ প্রতিষ্ঠান, এরপরে বের হবে ব্যাংক বিবরণী অনুযায়ী। এখানে ব্যাংক বিবরণী বলে অথবা অনেক সময় কি বলে, পাস বই বলে। পাস বই কেন বলে, দুইটা নাম কেন এখানে দেওয়া হয়েছে, আসলে অনেক আগে, এখন না সফটওয়্যার এসেছে, সেই জন্য সফটওয়্যারের মাধ্যমে সবকিছু আমাদেরকে এই প্রিন্ট একটা স্টেটমেন্টটা বের করে দেওয়া হয়। আগে কিন্তু একটা বই থাকতো, বইয়ের মধ্যে যে টাকা জমা দিলে ব্যাংকের অফিসাররা কি করে ওখানে সিগনেচার করে দিত, উত্তোলন করলে সিগনেচার করে দিয়ে আসতো, বইটা নিয়ে যেতে হতো সব সময়। এখন সেই জন্য ওটাকে বলে পাস বই। এখন কিন্তু পাস বইয়ের কোনো প্রচলন নাই, এখন আমরা যে কোনো সফটওয়্যার মাধ্যমে আমাদেরকে যে কোনো জিনিস ব্যাংক স্টেটমেন্ট করে দেয়, এই জন্য জাস্ট দুইটি শব্দই এখানে আমরা নিয়ে এসেছি। এখন তাহলে এখানে দেখতে হবে যে উদ্দীপ্তটা এখানে কোন দিক বড় হয়েছে, এটা দেখতে হবে, জমার দিক বড়, খরচের দিক কম, তাহলে যেটা বের হয়েছে, তাহলে জমা যেহেতু বেশি, উদ্দীপ্তটা হবে জমার উদ্দীপ্ত। এই যে জমার উদ্দীপ্ত, এই কথাটা লেখাতে ব্যাংক সব ব্যাংক জমার উদ্দীপ্ত কিস অনুসারে, ব্যাংক বিবরণী অনুযায়ী। যদি এই ফিগারটির চাইতে খরচের দিকের ফিগারটি যদি বড় হতো, আমি যদি রিভার্স করি, ভাইস ভার্সা, যেমন 35,000 টাকা যদি আমি এখানে নিয়ে আসি, 7,000 টাকা যদি ওখানে, তাহলে এটা হবে তখন ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত, সেক্ষেত্রে এটা হতো খরচের উদ্দীপ্ত। এইটিও আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় অঙ্ক সলভ করার জন্য। আর ব্যাংক বিবরণী সবসময় করা হয় পূর্ণ প্রকাশ নীতি অনুযায়ী, এটাও আমাদের এমসিকিউতে আসে। আর যখন ভার্সিটিতে যে এমসিকিউতে অনেক সময় যখন বলে, অনেক ধরনের এমসিকিউ আসে, তখন যদি কোনো জের না বলে, এটা বোঝা যাচ্ছে না অঙ্কের মধ্যে এটা কি একক জের না উভয় জের, তখন সেক্ষেত্রে ধরতে হবে উভয় জের পদ্ধতিতে প্রশ্নটা করা হয়েছে। আজকে এতটুকু পর্যন্ত এই নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্দীপ্ত নিয়ে আমাদের এই টিউটোরিয়ালটি। আমাদের পরবর্তী টিউটোরিয়ালে আমরা
নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্তের উদ্বৃত্ত নিয়ে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ প্রতিটি জিনিস শিক্ষার্থীদের মাঝে সুন্দরভাবে আশা করি বুঝতে পারবে। এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আমাদেরকে জানাবে, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।